দীর্ঘ 14 বছর পর আবার ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপিল বিভাগের রায় চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে মন্তব্য আমির খসরুর। বিএনপির আন্দোলনের ফসল বললেন রিজভী। পুলিশের ওপর হামলা হলে নিজের বাড়ি নিজেকেই পাহারা দিতে হবে, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। ককটেল ছুড়লে ব্যবস্থা। এবং চাঁপাইনবাবগঞ্জে বক্ষব্যাধি ক্লিনিকের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা সেবা, আতঙ্কে ডাক্তার ও রোগীরা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগ আজ এর রায় ঘোষণা করেন। রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে। আমরা চলে যাচ্ছি অন্যান্য খবরে। অন্তর্বর্তী সরকারকে আজ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দীর্ঘদিন বিএনপির আন্দোলনের ফসল হাইকোর্টের রায়ে প্রতিফলিত হয়েছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। দর্শক, আমাদের এই রিপোর্টটিও প্রক্রিয়াধীন। চলে যাচ্ছি অন্য খবরে। ককটেল ছোড়া বা এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় মিরপুরের পল্লবী থানার সামনে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনার প্রক্রিয়ায় ডিএমপি কমিশনার বলেন, ককটেল হামলায় এক পুলিশ সদস্য আহত হওয়ায় পুলিশের মনোবলে আঘাত লেগেছে। এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে জনগণকেই নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হবে। সামাজিক মাধ্যম অনলাইন জগতে যারা হয়রানি বা প্রতারণার শিকার হন, বিশেষ করে নারী ও কিশোর কিশোরীরা, তাদের নিরাপদ নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব। গণ অভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে। এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ, অস্থিরতা দেখা দিবে। সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল। কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে। ওপর থেকে খসে পড়ছে পলেস্তারা, বালু সিমেন্টের আস্তরণ খুলে বের হয়ে গেছে রড। এমন অবস্থার মধ্যেই চলছে চাঁপাইনবাবগঞ্জ জেলার বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা সেবা। এদিকে বৃষ্টি হলে ল্যাব রুমে পানি প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসা সরঞ্জাম। প্রতিনিধি হানিফ মেহমুদ প্রতিবেদনে জানাচ্ছেন রাশেদ আকুন। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা আর সুরকি, কোথাও বা দেখা দিয়েছে ফাটল। একটু বৃষ্টি হলেই ডাক্তারের কক্ষ ও ল্যাবসহ বিভিন্ন ঘরে প্রবেশ করে পানি। এমন দুরবস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের। 1960 সালে জেলা বক্ষব্যাধি ক্লিনিক নির্মাণ করা হয়। এরপর কয়েক দফা সংস্কার করা হলেও বর্তমানে ভবনটি একেবারেই জরাজীর্ণ হয়ে পড়ে আছে। ফলে সেবা নিতে এসে আতঙ্কে থাকতে হয় রোগী ও স্বজনদের। এই বিল্ডিং এর অবস্থা অনেক খারাপ, অনেক জায়গায় ঝরে পড়ে গেছে। এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখানকার চিকিৎসাটা অনেক ভালো, এখানে অনেক রোগী আছে, কিন্তু এখানকার বিল্ডিং দেখে আতঙ্কিত হয়ে থাকে। এই বিল্ডিংটার অবস্থা খুব একটা ভালো দেখছি না, মানে ছাদের অবস্থা যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে আর কি। আমি আশা রাখি যে সরকার এটার প্রতি দৃষ্টি দিবে এবং এর একটা সংস্কার বা একটা সুন্দর পরিবেশ তৈরি করবে বলে আমি আশা রাখি।
জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে ভবনটি মেরামত করে আর চালানো সম্ভব নয়। আসলে বিল্ডিংটা অনেক পুরনো, এটা অতীতে রেগুলার ইন্টারভ্যালে রিপেয়ারিং কাজ করা হলো। বর্তমানে যে অবস্থা আছে রিপেয়ারিং করে লং টাইম সাস্টেন করা যাবে না। তো আমাদের একটা প্ল্যানিং আছে পুনর্নির্মাণের। এ সংক্রান্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। অতি শীঘ্র এগুলো নিয়ে ডিপিপি তৈরি হবে, তখন এটা পুনর্নির্মাণের জন্য আসবে। এদিকে নতুন ভবন নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। পরিকল্পনা আছে যে এই ভবনটা হচ্ছে নতুনভাবে হচ্ছে একটা হচ্ছে যে হচ্ছে ঘুরে তোলা, আর আপাতত মেরামত করে হচ্ছে যে ঝুঁকি আছে ঝুঁকিটা যতটুকু হচ্ছে মিনিমাইজ করা যায়। জেলা বক্ষব্যাধি ক্লিনিকে 2 জন চিকিৎসক সহ 12 জন স্টাফ কর্মরত রয়েছে। প্রতিদিন গড়ে 40 থেকে 45 জন রোগী এই ক্লিনিকে সেবা নিতে আসেন। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগ আজ এর রায় ঘোষণা করেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপি, জামাত সহ কয়েকজন ব্যক্তি আপিল বিভাগের কাছে আবেদন করেন। আজ দেশের সর্বোচ্চ আদালত সংবিধানে আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়েছেন। এই ব্যবস্থা চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া পূর্বের নাকি জুলাই সনদে বর্ণিত কাঠামো অনুযায়ী হবে তা পরবর্তী সংসদ নির্ধারণ করবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। এ রায়ে আনন্দ প্রকাশ করেন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সবার আগে আপিল বিভাগে যাওয়া আবেদনকারীরা। বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হলো। যেহেতু বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো। দীর্ঘ সংগ্রামের পরে শেষ পর্যন্ত এটা আমরা একটা ফলাফল পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। রায়ের পর আনুষ্ঠানিকভাবে বিএনপি ও জামাত নিজেদের সন্তুষ্টির কথা জানায়। আজকে আপনারা জানেন যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন। বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন। এই জাতি অনেক পানি ঘোলা করেছে, অনেক অসম্মান হয়েছে, অনেক মানুষের জীবন গিয়েছে, গুম খুন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে। 41 বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে। 1996 সালে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির আন্দোলনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। অথচ ক্ষমতায় আসার পর সেই দলটি তা বাতিলে মরিয়া হয়ে ওঠে। তত্ত্বাবধায়ক বাদ দিয়ে সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ, যা নির্বাচন ব্যবস্থাকে গভীর সংকটে ফেলে দেয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে আজ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দীর্ঘদিন বিএনপির আন্দোলনের ফসল হাইকোর্টের রায়ে প্রতিফলিত হয়েছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আগামী নির্বাচন সুসংহত করবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। সফলতা তো বটেই, এই তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী
নির্বাচনগুলোকে সুসংহত করবে। পরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের পথ চলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। রিজভী বলেন, শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেনি বলেই নিষ্ঠুরতা দেখিয়েছেন। অন্যদিকে তারেক রহমান দেশের মানুষের কথা চিন্তা করে নিজের জন্মদিন পালন না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। জনাব তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে, সহযোগিতা নিয়ে তারা এটির আয়োজন করেছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। আজ মহামান্য হাইকোর্ট তত্ত্বাবধায়ক বহাল করেছেন। এটা শুধু বিএনপির নয়, সমগ্র বাংলাদেশের বিজয়। বেলা ১১টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রত্যাবর্তনই সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা নয়, মেধাকে প্রাধান্য দেওয়ার দাবিতে ঢাকা ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে। সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে। সকাল ৬টা থেকে কোটা বিরোধী ঐক্য জোটের ডাকা হরতাল শুরু হয়। হরতালের সমর্থনে শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টায়ার জ্বালিয়ে এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করছে আন্দোলনকারীরা। হরতালের কারণে শহরের গণপরিবহন, সিএনজি, অটোরিকশা সহ শপিং মল ও দোকানপাট বন্ধ রয়েছে। রাঙামাটির সঙ্গে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না, বন্ধ রয়েছে আন্তজেলা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহীর দুর্গাপুরের মারিয়া গ্রামে জ্যোৎস্না বিবি নামের এক বিধবা নারীকে প্রাণনাশের হুমকি ও তার কয়েকটি আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। ভুক্তভোগী জ্যোৎস্না বিবি জানান, তার পুকুরে জোরপূর্বক মাছ ধরতে বাধা দেয়ায় একই এলাকার হান্নান, মান্নান, গোলাপ ও বাবু নামের ৪ ব্যক্তি তাকে হত্যার হুমকি দেয়। পরে তারা পুকুর পাড়ে থাকা আম গাছগুলো কেটে ফেলে। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন অসহায় বিধবা জ্যোৎস্না বিবি। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, গাজীপুরের জয়দেবপুর জোন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরীর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকায় এই অভিযান পরিচালনা ১,১৭,০০০ টাকা জরিমানা এবং পাইপ ও চুলা খুলে নেওয়া হয়। তিতাসের প্রকৌশলী মোস্তফা মাহবুবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়। গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরামের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। মাওনা চৌরাস্তার মালিক মাস্টার কমপ্লেক্সের ২য় তলায় এই অফিস উদ্বোধন করা হয়। মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরামের সভাপতি, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সুমন আহমেদ এবং প্রচার প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের সাবেক বিভাগীয় কমিশনার মাহমুদুল হাসান মুকুল। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ডিলার, সহসভাপতি ফিরোজ আহমেদ, সহসভাপতি কারি সিরাজুল ইসলাম সহ অনেকে।
আসন্ন শীত মৌসুমে শীতার্ত ও দুস্থ মানুষের কষ্ট লাঘবের জন্য মানবিক উদ্যোগ নিয়েছে আশা এনজিওর ঝালকাঠি জেলা শাখা। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কাউসার হোসেন বলেন, আশা ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে এই কম্বলগুলো জেলা প্রশাসকের মাধ্যমে জেলার প্রকৃত দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য প্রদান করা হয়েছে। উক্ত কম্বল হস্তান্তরের অনুষ্ঠানে আশা ঝালকাঠি জেলা শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ ২০ নভেম্বর। এদিনেই পাকিস্তানি সেনার গুলিতে শহীদ হন লেফটেন্যান্ট আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ। ১৯ নভেম্বর দিবাগত রাতে রায়গঞ্জ ব্রিজের কাছে ভারতীয় ও মুক্তিবাহিনীর যৌথ প্লাটুনের নেতৃত্ব দানকালে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন এই বীর সেনা। পরদিন তার মরদেহ উদ্ধার করে সমাহিত করা হয় জয়মনিরহাট মসজিদের পাশে। ১৪ নভেম্বর কুড়িগ্রামের ভুরাঙ্গামারি মুক্ত করতে বীরত্বের স্বাক্ষর রাখেন তিনি। স্বাধীনতা পরবর্তী বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় তাকে। নানা আয়োজনের মধ্য দিয়ে আজকের এ দিনটি পালন করে আসছেন স্থানীয়রা। তার যে আত্মত্যাগ সেটিকে আমরা স্মরণ করব এবং একটি চেষ্টা করা হবে যে তার যে আত্মত্যাগের গল্প সেটি যেন খুব সুন্দরভাবে কোথাও লিপিবদ্ধ থাকে। রাত্রি আনুমানিক 12টার পরে পাক বাহিনী দ্বারা গুলিতে ওখানে মারা যান, শহীদ হন। ওনার এদিকের কোনো কিছু নাই, ওয়ারলেসটাও ইয়াটাও নষ্ট হয়ে গেছে, আর কোথাও লাগেনি, শুধু লাগছে এইটুকুর মধ্যে ইয়াটা ব্রাশটা। তার স্মৃতিগুলো আমরা অনেক ধরে রাখতে চাই, কারণ তাদের মতো আমরা দেশপ্রেমিক হতে চাই। আমাদের পরবর্তী প্রজন্মকে এগুলো জানতে হবে, আমাদের ইতিহাস। ২০ নভেম্বর তার স্মরণে কুইজ প্রতিযোগিতা, সারাদিনব্যাপী আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যুদ্ধের ইতিহাস প্রামাণ্যচিত্রের মাধ্যমে দেখানোর ইচ্ছা আছে, যাতে প্রজন্ম থেকে প্রজন্ম আরও যেন ভালোভাবে বুঝতে পারে এবং তার সম্পর্কে অবহিত হতে পারে। এবার বাণিজ্য সংবাদ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে মানিকগঞ্জের ৬৫১টি স্কুলে হাইজিন ক্যাম্পেইন চালু করেছে লায়ন কল্লোল লিমিটেডের ব্র্যান্ড মামা লেমন ডিশওয়াশ। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের হাত ধোয়া, খাবার নিরাপদে রাখা এবং থালা বাসন পরিষ্কারের সঠিক পদ্ধতি শেখানোর বিষয়ে উদ্যোগে প্রথমে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়, পরে তারা শিক্ষার্থীদের ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের মাধ্যমে শেখান। কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা বলেন, কমিউনিটির সুস্বাস্থ্য ও দীর্ঘমেয়াদী হাইজিন সচেতনতা বাড়াতে এই উদ্যোগে যুক্ত হতে পেরে তারা গর্বিত। ঢাকায় বসুন্ধরা কনভেনশন সিটিতে ১৩তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় হামদর্দের স্টল উদ্বোধন করা হয়েছে। সকালে রাজধানীর কুড়িল বসুন্ধরা কনভেনশন সিটিতে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের তথ্য ও গণসংযোগ পরিচালক আমিরুল মোমেনিন মানিক, বিপণন বিভাগের উপপরিচালক ডাক্তার আবুল তৈমুর চৌধুরী এই স্টল উদ্বোধন করেন। এবারের মেলায় হামদর্দ নিয়ে এসেছে নতুন পণ্য ফ্রুট সিরাপ আম্রপালি। বাংলাদেশের সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অনুমোদিত আন্তর্জাতিক এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির সকল উদ্বোধনী বিষয়াদি অন্তর্ভুক্ত রয়েছে। মেলায় সর্বমোট ১৪টি দেশের প্রতিনিধিত্ব অংশগ্রহণ করেছে। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়াতে রাজধানীর একটি হোটেলে বিশেষ আয়োজন করেছে হারপিক বাংলাদেশ। অনুষ্ঠানে বিশ্ব টয়লেট দিবস ও স্যানিটেশন কর্মী বিষয়ে বক্তব্য দেন ডক্টর আব্দুল্লাহ আল মুঈদ। পরে প্যানেল আলোচনায় অংশ নেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর ABM শামসুল আলম, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও ফজলুল হক, র্যাকেট বেনকিজার পিএলসির হেড অফ মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি সহ অনেকে। পরে হারপিকের নতুন সংস্করণ দীপুটুসি হাইজিন অভিযান কমিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। দীর্ঘ 14 বছর পর আবার ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আপিল বিভাগের রায় চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে, মন্তব্য আমির খসরুর। বিএনপির আন্দোলনের ফসল বললেন রিজভী। পুলিশের উপর হামলা হলে নিজের বাড়ি নিজেকেই পাহারা দিতে হবে, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। ককটেল ছুড়লে ব্যবস্থা। এবং চাঁপাইনবাবগঞ্জে বক্ষব্যাধি ক্লিনিকের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা সেবা, আতঙ্কে ডাক্তার ও রোগীরা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।